মানুষের জীবনে 10টি দশা, কখন হাতি কখন মশা। অর্থাৎ আমরা প্রত্যেকেই দশার দাস। অর্থাৎ যে সময় আমরা জন্মেছি সেই সময়ের উপর নির্ভর করে আমাদের কিন্তু সারা জীবনটা কাটাতে হয়। কিভাবে? প্রত্যেকটি দশা মানুষের জীবনে নতুন নতুন ফল আনে। অর্থাৎ সে যে ঘরগুলোর ফল দেওয়ার জন্য জন্মের সময় অঙ্গীকারবদ্ধ হয়ে থাকে, সেই ফলগুলোর রেজাল্টই আমাদের সারা জীবন পেতে হবে ক্রমান্বয়ে। আজকে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। 10টি দশা এই কারণে বললাম, 9টি প্ল্যানেটের 9টি দশা আছে, আর একটি হলো দুর্দশা। তো আমরা কেউ চাইবো না যে দুর্দশা হোক। তো আজকে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব এই দশার উপর। দশা কি, দশা কিভাবে এসছে, কয়টি দশা আছে, কোনটার কি দশা, এবং তার সম্পূর্ণ তত্ত্বানুসারে আজকের পিরিয়ড বা আজকের এই সময়টা কিন্তু শুধু দশার উপর আলোচনা করব। শুনতে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আজকে আমরা আলোচনা করব দশা প্রসঙ্গে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সমস্ত কিছু ব্যাপারে ডিটেলস আলোচনা করব। অ্যাস্ট্রোলজির শুরু থেকে এখনও পর্যন্ত মহর্ষিগণ যতগুলি দশা আবিষ্কার করেছেন তার সংখ্যা খুব না হলেও 43 ধরনের। এবারে এই 43 প্রকার দশার মধ্যে যেমন অষ্টোত্তরী দশা, জৈমিনী দশা ইত্যাদি বিভিন্ন দশা আছে, সেই সঙ্গে রয়েছে বিংশোত্তরী দশাও। আজকে আমরা যে কালে বসবাস করছি, অর্থাৎ কলিযুগ বলুন বা কলিকাল বলুন, এই যুগে মহর্ষি পরাশরের লিখিত যে দশা বা আবিষ্কৃত যে দশা, সেটি হলো বিংশোত্তরী দশা। বিংশোত্তরী দশা এই যুগে ফল দেবে, সেই হিসেবেই ওটাকে রচনা করা হয়েছে। বিংশোত্তরী দশা টোটাল 120 বছরের। অর্থাৎ কলিযুগে মানুষের আয়ু ম্যাক্সিমাম হলে 120 বছর হতে পারে, এর বেশি নয়। কিন্তু সেই হিসেবে 9খানি যে প্ল্যানেট আছে, অর্থাৎ 9খানি যে গ্রহ আছে, সেই 9খানি গ্রহকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে যে কে কত বছরের স্প্যান পাচ্ছে। দেখুন, এই ডিস্ট্রিবিউশন কীভাবে হয়েছে এখনও পর্যন্ত আমরা জানি না, কারণ কি বহু তত্ত্বের মধ্যে এই তত্ত্ব এখনও পাওয়া যায়। তবে আমরা এটুকু জানি যে কোন দশা কতদিন ধরে চলে। যেমন আমরা জানি যে টোটাল যে প্ল্যানেট আছে, টোটাল যে গ্রহ আছে, এই গ্রহ 9টি। এদের নামানুসারে বা এদের গুণাগুণ অনুসারে আমরা নক্ষত্র 27টি আমরা জানি, এবং 27 ভাগে টোটাল যে মহাকাশ বা 360 ডিগ্রি, এটিকে 27টি ভাগে ভাগ করে 27টি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। অশ্বিনী থেকে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা থেকে রেবতী পর্যন্ত 27টি নক্ষত্র। আবার এগুলোকে 3টে ট্রায়াঙ্গেলে ভাগ করা হয়েছে। অর্থাৎ এর আগের এপিসোডে আমি ডিসকাস করেছিলাম যে একটি কনস্টেলেশন বা স্টার যে জায়গায় বসে রয়েছে, সে যখন তার থেকে জ্যোতি বা বিচ্ছুরণ ঘটছে, তখন তার মধ্যে যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বিচ্ছুরণ ঘটছে, অর্থাৎ মাঝখানে যে গোলকটি দিচ্ছি, গোলকের দুদিক থেকে যখন বিচ্ছুরিত হচ্ছে, তখন কেতু, অর্থাৎ যে নক্ষত্র থেকে আসছে সেই নক্ষত্র 360 ডিগ্রি এতে যে জায়গায় আসছে, সেটা কিন্তু একটি বৃত্তের 120 ডিগ্রি কভার করছে। তার মানে প্রত্যেকটি নক্ষত্র এইভাবে 120 ডিগ্রি স্প্যানে লাইটিং করছে, যার জন্য কেতুর নক্ষত্র 3 জায়গায়, শুক্রের নক্ষত্র 3 জায়গায়। অর্থাৎ আমরা ভাগ করেছি, যেমন আমরা ভাগ করেছি আপনার অশ্বিনী, মঘা, মূলা, 3টেই কেতুর নক্ষত্র। অশ্বিনী, মঘা এবং মূলা 3টে কেতুর নক্ষত্র। আবার ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্ব ভাদ্রপদ, এগুলো হলো শুক্রের নক্ষত্র। অর্থাৎ এরা প্রত্যেকে ট্রায়াঙ্গেলে আছে, ঠিক 120 ডিগ্রির তফাতে আছে। ফলে যে কোনো ব্যক্তি জন্মালে যে কোনো নক্ষত্রে জন্মাবে, অর্থাৎ যে নক্ষত্রে জন্মাবে সেই নক্ষত্রটাই হবে ওর জন্ম নক্ষত্র। 9খানি প্ল্যানেটের মধ্যে আমরা প্রথমে শুরু করি কেতুর নক্ষত্র দিয়ে। কারণ কি, অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ কালপুরুষের একদম প্রথম থেকে যখন শুরু করা হয়েছে, মেষ রাশির মাথা থেকে প্রথম নক্ষত্রটি হলো অশ্বিনী নক্ষত্র, এবং যেটা কেতুর নামে ডেডিকেটেড। এরপরে আসছে শুক্র, তারপর রবি, তারপর চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। এই হলো প্রত্যেকের গতিপথ। এবার এই গতিপথের মধ্যে দেখুন, কেতুকে দেওয়া হয়েছে 7 বছর মাত্র। অর্থাৎ কেতুর দশা বা কেতুর মহাদশা যদি আপনার জীবনে চলে, তাহলে আপনি ভোগ করবেন 7 বছর কেতুর মহাদশা। এবার এই কেতুর মহাদশার মধ্যে পরপর যেগুলো অন্তর্দশা আপনি পাবেন, সেটা হলো কেতুর মহাদশায় প্রথম অন্তর্দশাটা হবে কেতুর। ঠিক তেমনি ভেনাসের অন্তর্দশায় বা শুক্রের অন্তর্দশায় শুক্রের মহাদশায় প্রথম অন্তর্দশা হবে শুক্রের। বৃহস্পতির মহাদশায় প্রথম অন্তর্দশা হবে বৃহস্পতি।
মানে যেভাবে এই নখানি রয়েছে ঠিক সেইভাবেই একটা বৃত্তাকারে সাজিয়ে নিলে যেভাবে ঘুরতে থাকবে সেভাবেই। যেমন কেতুর প্রথম অন্তর্দশা কেতু, পরের অন্তর্দশা শুক্র, তারপরে অন্তর্দশা রবি, তারপরে চন্দ্র, তারপর মঙ্গল। অর্থাৎ যেভাবে নক্ষত্রগুলি সাজানো রয়েছে পরপর, অন্তর্দশাগুলো ঠিক সেইভাবে আসবে। আবার ধরা যাক বৃহস্পতি, বৃহস্পতি যখন শুরু হবে মহাদশাকাল, বৃহস্পতির মহাদশাতে বৃহস্পতি প্রথম বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা, এবং সুষ্মান্তরেও সেই বৃহস্পতি প্রথম আসবে, অর্থাৎ প্রথমে সব বৃহস্পতি, তারপরে আসবে বৃহস্পতির পরে ক্রমান্বয়ে যেটা আসবে সেটা হলো বৃহস্পতির পরে শনি, অর্থাৎ দ্বিতীয় অন্তর্দশা হবে বৃহস্পতির মহাদশাতে শনি, তারপরে আসবে শনির পর বুধ। ঠিক এইভাবে প্রত্যেকটা যেভাবে সাজানো আছে নক্ষত্রগুলো ঠিক সেভাবেই অন্তর্দশাও সার্কেলে ঘুরতে থাকবে। এবার জেনে নিই যে কার স্প্যান কত। কেতুর মহাদশা হলো 7 বছরের, শুক্রের মহাদশা 20 বছর, রবির মহাদশা 6 বছর, চার্টে লেখা আছে সেটাও ফলো করতে পারেন, চন্দ্রের 10 বছর, মঙ্গলের 7 বছর, রাহুর 18 বছর, বৃহস্পতির 16 বছর, শনির 19 বছর, বুধের 17 বছর। এই সব মিলিয়ে হলো 120 বছর। আর এই 120 বছর যে স্প্যানটা আসছে এইটাই একটা মানুষের, কলিযুগে আমরা যে বসবাস করছি এই যুগে 120 বছরের বেশি কেউ বাঁচে না, এর মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর এই টোটাল স্প্যানের মধ্যে আপনি কখন কি ফল পাবেন সমস্তটা পরিষ্কারভাবে আপনি ওটাই পাবেন, তার বেশি নয়। আপনি যতই বর্ষফল দেখুন, যতই দিনের ফল দেখুন, বা যত সাপ্তাহিক ফল দেখুন, যাই দেখুন না কেন, সমস্ত কিছু নির্ভর করছে আপনার কি দশা চলছে এবং তার সাথে অন্তর্দশা কি বলছে। এই দুজনের মিশ্রণ আপনাকে ফল দেবে। একটা চার্টে দেখুন, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। আমরা বারবার বলেছি, আমি বারবার আপনাদের বলেছি যে দশাপতি যে অর্ডার করবে সেই অর্ডারেই আপনাকে চলতে হবে বা আমাকে চলতে হবে। ঠিক তারপরে দেখুন অন্তর্দশাপতি, অর্থাৎ দশাপতি একটি যদি বড় বৃত্তের মধ্যে থাকেন তার ঠিক উপরে থাকছে অন্তর্দশাপতি, অর্থাৎ দশাপতির অর্ডারে অন্তর্দশাপতি বসার স্থান পাবে। অন্তর্দশাপতির পরে প্রত্যন্ত দশাপতি, তারপরে সুষ্মান্ত দশাপতি। দশাপতি যদি প্রাইম মিনিস্টার হয় বা রাজা হয়, অন্তর্দশাপতি হবে কি তার মন্ত্রী বা আমরা বলি মুখ্যমন্ত্রী। তাহলে দশাপতি অর্ডার করলো কাকে, যে আমি এই সময় বৈদেশিক নীতিতে এই করব বা ঘরোয়া নীতিতে এই করব। অন্তর্দশাপতি যদি মনে করে যে হ্যাঁ দশাপতি যেটা বলেছে আমি সেটাই করব, তাহলে সেটা হবে। আর যদি অন্তর্দশাপতি মনে করে যে না দশাপতি যেটা বলেছে সেটা আমি করব না, আমার বিরোধিতা করব আমি এর, তাহলে কিন্তু সেই সময় সেই ফলটা পাবেন না। অর্থাৎ সেই সময় জীবনে কিন্তু দশাপতি যতটুকু বলেছে ততটুকুই, যতটুকু ইমপ্লিমেন্টেশন হলো বা হলো না কোনো ঠিক ঠিকানা নেই, কারণ অন্তর্দশাপতি বিরোধিতা করছে দশাপতিকে। কিন্তু অন্তর্দশাপতির একটা ফল থাকে যেটা আমরা ফিল করি, যে মুখ্যমন্ত্রীরও তো কিছু ভূমিকা আছে, সেটা কিন্তু ফিল করতে হবে। যে দেখা গেল দশাপতি বলেছিল আমাকে কিছু পয়সা দেবে, অন্তর্দশাপতি পয়সা ঠিক দিত না, একদম দিত না, কিন্তু দশাপতি বলেছে বলে কিছুটা দিল। অর্থাৎ এই ধরনের বিরোধিতা করলে এই ধরনের ফল কিন্তু আমরা পাবো। এইবারে দশা অন্তর্দশা আবার প্রত্যন্তরে কি হয়, অর্থাৎ মুখ্যমন্ত্রীর নিচে যে আছে তিনি কাজটি করেন, কাজ করার জন্য অর্গানাইজেশন বা ইনভেস্টমেন্ট বা তার প্ল্যানিং সমস্ত কিছু অন্তর্দশাপতি করে রিপোর্ট পাঠালে সেটা পাস হয়ে যায়। আর সুষ্মান্ত দশাপতি লেবার কাজের মতো আসবে, কাজটা যারা করবে সে হলো সুষ্মান্ত। তো এইভাবে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং সুষ্মান্ত দশা, এদের যে টোটাল যে চেনটা, এই চেন যখন পারমিট করে তখন আপনারা বা আমরা দেখি ট্রানজিট, যেটা দেখে আমরা দৈনন্দিন প্রেডিকশন করি। আজকের দিনটি আপনার এইরকম যাবে, কালকের দিনটি আপনার এরকম যাবে, সম্পূর্ণ চন্দ্রকে দেখেই প্রেডিকশন হতে থাকে। অর্থাৎ চন্দ্রের মুভমেন্টের উপর আপনার রাশি বা লগ্ন যে যেটা দিয়ে পাচ্ছে বলে যাচ্ছে, বলা উচিত লগ্ন দিয়ে, আর আপনারাও সবসময় লগ্ন দিয়ে দেখবেন। আজকে আমরা লগ্নতে যাচ্ছি না, আজকে আমরা দশাতেই থাকবো। তো এই যে স্প্যান, এই স্প্যানের মধ্যে আমাদের থাকতে হবে। এইবারে আমরা ডিসকাস করব যে কোন দশা আপনার জীবনে ভালো দেবে আর কোন দশা আপনাকে খারাপ ফল দেবে। এখন দশা যেভাবে চলতে থাকে জীবনে তার একটা রূপরেখা আমি আপনাদের বলছি, আপনারা বোর্ডের দিকে খেয়াল করুন। এটি একখানি চার্ট।
এখানে আমরা এখানে লং লিখেছি, অর্থাৎ লগ্ন এটি। অর্থাৎ আপনি যখন জন্মাচ্ছেন এটা হলো লগ্ন। ক্রমান্বয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, অর্থাৎ 12টা ঘর এইভাবে আপনার ভাগ হবে। আবার আপনার যদি আপনি যদি এখানে জন্মান, অর্থাৎ মীন রাশিতে জন্মান, সেখান থেকে 1, 2, 3, 4, 5, 6 করে 12টি ঘুরবে। অর্থাৎ লগ্ন যেখান থেকে হবে তার ডান দিকেরটা সবসময় দ্বিতীয় ঘর এবং সেইভাবে তার বাঁ দিকেরটা 12তম ঘর হবে। তো লগ্ন থেকে হিসেব করতে হয়, কারণ কি লগ্নতে আমরা এই পৃথিবীতে প্রবেশ করি, যার জন্য লগ্ন থেকে সবসময় হিসেব করবে। এইবারে ধরে যাক এই রাশিচক্রে শুধু বৃহস্পতি ধরলাম, বৃহস্পতি বাকিগুলোকে পরে ধরবো, কারণ বোঝার সুবিধার্থে একটা ধরলেই বুঝতে পারবেন। বৃহস্পতি এখানে রয়েছে 22 ডিগ্রিতে, তার মানে বৃহস্পতি কার নক্ষত্রে রয়েছে? বৃহস্পতি এখানে বুধের নক্ষত্রে রয়েছে। কারণ এখান থেকে আমরা যদি গুনি 1, 2, 3, 3, 4, 5, 5, 6, 7, 7, 8, 9, অর্থাৎ লাস্ট নক্ষত্র 120 ডিগ্রির লাস্ট নক্ষত্র মানে বুধের নক্ষত্রে আছে। তো বুধের নক্ষত্র যদি থাকে তাহলে বৃহস্পতি, এখানে আমরা লিখি যে বৃহস্পতি বুধের নক্ষত্রে। তাহলে বৃহস্পতি কোন কোন ঘরের মালিক? বৃহস্পতি আমরা জানি এই ঘরটার মালিক, অর্থাৎ 3 নম্বর ঘরের মালিক, এবং 6 নম্বর ঘরের মালিক। এই দুটি হলো শনির ঘর, ঠিক আছে? তাহলে 3, 6 এবং বৃহস্পতি বসে রয়েছে দশমে। তাহলে দশম, তৃতীয় এবং ষষ্ঠ ঘরের ফল বৃহস্পতি দেবে। এবারে বৃহস্পতি রয়েছে বুধের নক্ষত্রে। বুধের ঘর কোনটি? বুধের ঘর হলো এই 9 নম্বর ঘর হলো বুধের ঘর, কারণ কি এটি মিথুন, এর ওনার হলো বুধ। আর একটি রয়েছে কোনটা না দ্বাদশ ঘর, অর্থাৎ 9 এবং দ্বাদশ বুধ দেবে। আমরা লিখে রাখলাম 9 এবং 12। এবারে বুধ ধরা যাক অবস্থান করছে এইখানটা, এখানটা বুধ অবস্থান করছে, তাহলে 4, অর্থাৎ 4-এর ফলও দেবে। তার মানে টোটাল আপনার যদি বৃহস্পতির দশা চলে, আপনি বা আমরা এই 6খানা ঘরের ফল আমরা পাবো। এবং এই 6খানা ঘরের ফল থেকে আমরা কি কি আশা করতে পারি? যেমন ধরুন দশম স্থান, দশম স্থান হলো এই যে দশম স্থান, অর্থাৎ দশম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, সে এখানকার ফল নিশ্চয়ই দেবে। দশম স্থান মানে আপনার মান সম্মান, রেপুটেশন, প্রফেশন ইত্যাদি সমস্ত কিছু ওখান থেকে আমরা বিবেচনা করব। তৃতীয় এবং ষষ্ঠ, এবার এই তৃতীয় স্থান থেকে আমরা কি পাবো? তৃতীয় যখন পাচ্ছি তখন আমরা যে ঘরের বাইরে দিন কাটানো বা ফ্রিকোয়েন্টলি ঘর থেকে যাতায়াত করা বা সেলসের কাজ করা বা নেগোসিয়েবল কোনো কথার সাথে জড়িত থাকা বা মিউচুয়ালি কোনো কাজ এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো সম্পূর্ণ তৃতীয় স্থান থেকে আমরা বিচার করব। ষষ্ঠ স্থান আমরা জানি রোগের স্থান, কিন্তু ষষ্ঠ রোগ তখনই দেবে যখন আপনার প্রথম ভাবের সাথে আপনি যুক্ত হবেন। প্রথম ভাব এখানে নেই, সুতরাং আপনার রোগের কথা এখানে ভাববো না। ষষ্ঠ আপনার জন্য উপকার হয়ে গেল, কারণ সপ্তম স্থান হলো আমাদের পৃথিবীতে যতজন রয়েছেন সবাই আমাদের সপ্তমে অবস্থান করেন। ষষ্ঠ মানে তার দ্বাদশ, অর্থাৎ ষষ্ঠ মানে বকলমে আমার জ্ঞান বা আমাদের জ্ঞান, সুতরাং সেখানে আমরা জ্ঞান পেলাম। নবম স্থান দূরভ্রমণকে বোঝায়। দ্বাদশ স্থান আমাদের ব্যয় বা ইনভেস্টমেন্ট এবং চতুর্থ স্থান আমাদের গৃহসুখ। এইবারে এই সমস্ত কানেকশনগুলো আমি আলাদা আলাদা করে বললাম। এগুলোকে একসাথে কি করলে কি দাঁড়াবে? দেখুন 3 আছে, 6 আছে, 9 আছে, 12 আছে তো, সবগুলো আছে তো এখানটা। এইবারে 3 মানে ঘরের বাইরে, 9 মানে দূরে, 6, 10 একসাথে করলে প্রফেশনকে বোঝায়, অর্থাৎ টাকা আসবে প্রফেশনের মাধ্যমে। কোথায় যেতে হবে? দ্বাদশ মানে একটু দূরে যেতে হবে, অর্থাৎ ঘর থেকে দূরে আমায় যেতে হবে, গেলে আমি প্রফেশন আমি খুঁজে পাবো। কিন্তু চতুর্থ স্থান থাকার জন্য মাঝে মধ্যে আমায় ঘরে আসতে হবে। এখানে আরও একটা কথা উল্লেখনীয়, দেখুন দশম আছে, নবমও আছে, অর্থাৎ এই মহাদশায় আমি অনেকবার কর্ম পরিবর্তন করার মতো পরিস্থিতি আমার হবে। কিন্তু যেহেতু একাদশ নেই, সুতরাং কর্ম পরিবর্তনটা আমার ইচ্ছাতে হবে না, হবে আমার নিয়োগকর্তার ইচ্ছেতে। অর্থাৎ আমি দ্বাদশ থাকার জন্য একটু ব্যাকফুটে থাকলাম, আবার এইটা দ্বাদশের জায়গায় একাদশ হয়ে গেলে এইটাই আবার আমি ফ্রন্ট ফুটে চলে যেতাম। এইভাবেই আমরা গণনা করব। এবারে আরও একটা উদাহরণ দিই আপনাদের। এটা দেখা গেল এখানে 22 ডিগ্রিতে আছে। এইবারে এটা যদি আমি দেখি যে 15 ডিগ্রিতে আছে, অর্থাৎ বৃহস্পতি 15 ডিগ্রি, তাহলে কি হতো না, বৃহস্পতি 10, 3, 6 তো ফল দিত। 15 ডিগ্রিতে চলে যাওয়া মানে এখানে কোন নক্ষত্রে এলো? শনির নক্ষত্রে এলো। সেক্ষেত্রে বৃহস্পতি চলে আসবে শনির নক্ষত্রে। এবারে শনির নক্ষত্রে যখনই চলে এলো, তখন এই যে 9, 12 এবং 4-এর রেজাল্ট, তখন শনির রেজাল্ট কী হবে?
শনির রেজাল্ট এখানে হয়ে যাবে। শনি আমরা জানি এই ঘরটা শনি ওনার, অর্থাৎ 4 5 4 5। এবারে শনি আমরা ধরলাম বসে রয়েছে এখানটা, হতেই পারে বসছে 7। তাহলে কি রেজাল্ট হলো যে 10 3 6, ঠিক আছে, এটা কেটে দিলাম। এই ঘরের রেজাল্টগুলো আমরা পাবো। অর্থাৎ মহাদশা একই থাকলো, কিন্তু নক্ষত্রের সাথে সাথে সে তার রেজাল্ট দেওয়ার ক্ষমতাটাও পাল্টে ফেলছে, এবং সেই রেজাল্টগুলো যেটা নির্দিষ্ট করা আছে সেইটা আমরা পেতে থাকবো। এখন মুশকিল হচ্ছে কি, প্রেডিকশন প্রায় শনি ঘর চেঞ্জ করছে, অর্থাৎ ঘর চেঞ্জ করলে যেন আমাদেরকে মোয়া দেবে আর কি। বিভিন্ন রকম প্রেডিকশন আসে। শনি ঘর চেঞ্জ করছে, শনি আজকে বক্রী গতিতে যাচ্ছে, রবি চন্দ্রকে তাকিয়ে রয়েছে, কিচ্ছু ফরক পড়ে না। কারণ কি, দশাপতি আপনার জন্মের সময় যেটা লিখে দিয়েছে সেই দশা আপনাকে আমাকে সবাইকে ভোগ করতে হবে। এইভাবে আপনাদের চার্টের প্রত্যেকটা জিনিস দেখুন, কে কোন নক্ষত্রে বসেছে, কতগুলো ঘরের ফল দিচ্ছে, এবং যতগুলো ঘরের ফল দিচ্ছে সমস্ত ঘরের ফল সেই দশাপতির টাইমে বা রানিং পিরিয়ডে আপনি পাবেন, আমরা সবাই পাব। দেখলেন যে প্রত্যেকটা গ্রহ যে নক্ষত্রে বসে থাকে, অর্থাৎ গ্রহ এবং নক্ষত্রের সম্মিলিত যে ঘরগুলো আসছে সেই ঘরগুলির ফল কিন্তু এই দশাকালে পাওয়া যাবে। এখানে একটা জিনিস বলে নিই, দশাদের একটা ক্যারেক্টার আছে, একটা চরিত্র আছে, প্রত্যেকের একটা নিজস্ব চরিত্র আছে। প্রত্যেক দশা একই জিনিস হবে না, কিছু ক্যারেক্টার, যেমন ধরুন কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, প্রত্যেকের একটা বেসিক ক্যারেক্টার থাকে, সেটা তার ম্যানারিজমে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ তার হাব ভাব, তার কথাবার্তা, তার আচার আচরণ, এর মধ্যে সে কোন দশার মধ্যে দিয়ে পাস করছে। যেমন আমি দু একটা শুধু ছোট্ট করে বলে নিই, না বললে হবে না। যেমন ধরুন শনির দশাতে একটু মানুষ স্লো চলবে, গভীর চিন্তার মধ্যে থাকবে, এবং ব্রেন খুব ভালো কাজ করবে। আবার উল্টোটাও হতে পারে, অর্থাৎ ব্রেন কাজই করবে না। কেন কাজ করবে না? ডিপেন্ড করছে যে তার সেই সময়টা শনি যদি দশাপতি অর্থাৎ মহাদশাপতি চলে, তাকে কি ফল দেবে। যদি বেটার ফল দেয় মাথা খুব ভালো চলবে, আর যদি খারাপ ফল দেয় তাহলে খারাপ চলবে। এইবারে যেহেতু আমরা প্রসঙ্গে এসেছি, আমি বলে নিই, আমাদের 12খানা ঘর আছে। 12খানা ঘরের কোনো একখানা ঘরের ফল কিন্তু কেউ দিতে পারে না ঠিক মতো। 12খানা যে ঘর, এর ফল কিভাবে দেয়? এখন দেখা যাচ্ছে শনি পরপর 2টি ঘর আছে। ধরা যাক মেষ লগ্নের জন্য শনি কোন কোন ঘরের ফল দেবে না, শনি হলো দশমপতি এবং একাদশপতি। দশম মানে প্রফেশন, রেপুটেশন, কর্মসংস্থান ইত্যাদি দশম স্থান থেকে আমরা পাই। ঠিক তেমনি একাদশ হলো যে কোনো ডিজায়ার্ড ফুলফিলমেন্টের ক্ষেত্রে একাদশের খুব গুরুত্বপূর্ণ স্থান পাওয়া যায়। এবারে যখনই শনির দশা চলছে, যদি মেষ লগ্নের ক্ষেত্রে শনির দশা চলে, দশম একাদশের ফল পাবে। এবারে দেখা গেল শনি অবস্থান করছেন 12তে, বা যে নক্ষত্রে শনি রয়েছেন সেটির উপর ডিপেন্ড করে। যেমন আমি নক্ষত্রগুলো বুঝিয়ে দিচ্ছি কীভাবে, কিন্তু বেসিক্যালি যেটা হয়, আমি ঘরগুলো বলছি। ধরা যাক এই দশম একাদশের সাথে যদি দ্বাদশ যুক্ত হয়ে যায়, অর্থাৎ 12th হাউস, তাহলে কি দাঁড়াচ্ছে যে একাধিক ব্যবসাও হতে পারে, আবার ব্যয়ও বাড়তে পারে। এটা ডিপেন্ড করছে দ্বিতীয় হাউস থেকে দেখতে হবে, যে যদি দ্বিতীয় ভাবের সাথে যুক্ত হয়ে যায় তাহলে থাকবে পয়সা, যদি প্রথম ভাবের সাথে যুক্ত হয় তাহলে ব্যয় হবে। আবার ঠিক উল্টোটা হয়ে যাবে, যখন দেখা যাবে যে কারো দশাপতি বা অন্তদশাপতি পরে যাচ্ছি, দশাপতি ধরুন 5 8 12 সাথে যুক্ত। এবারে 5 পঞ্চম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর, লগ্ন থেকে, বারবার বলছি লগ্ন থেকে, কিন্তু পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ যদি এর দশাকাল চলে, আপনার ডেভেলপমেন্ট হবে না। আপনি পদে পদে বাধা পাবেন, যে কাজে হাত দেবেন লোকসান করবেন, হবেই। যদি আপনাকে বলে যে আপনার এখন প্রচণ্ড ভালো যুগ চলছে, আপনি বড় বড় পাথর ধারণ করুন, বিশাল বিশাল মন্দিরে গিয়ে আপনি করুন, বা বিশাল বিশাল ধ্যান যাই করুন না কেন, প্রতিকার হয় না। ভাগ্য আপনাকে বহন করতেই হবে, কারণ এটাই আপনার কর্মফল। অর্থাৎ আপনি আগের জন্মে যে কর্ম করেছেন, এই জন্মে জন্মকালীন সেটা লিখিত হয়ে গেছে।
তাকে পরিবর্তন করা একমাত্র আপনার পক্ষেই সম্ভব যদি আপনি ভালো কর্ম করেন, এছাড়া আর কোনো রাস্তা নেই। এইবারে ঠিক উল্টোটা হয় কি, যদি 2-6-11 কানেকশন হয় বা 2-4-6-11, সেখানে কি হবে, অর্থাৎ দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবের সাথে যুক্ত হয়। তাহলে কি হবে, তাহলে কিন্তু ঠিক উল্টো, অর্থাৎ 5-8-12 উল্টোটা। আপনি কিছু জানুন না জানুন, আপনি প্রচুর পয়সা ইনকাম করবেন। আপনি কিছু করুন না করুন, আপনার কাছে সুযোগ আসবে। আপনি বাড়িতে বসে থাকলেও তুলে নিয়ে গিয়ে আপনার ব্যাংকে পয়সা দিয়ে যাবে। এই ধরনের একটা কন্ডিশন আপনি সেই সময় ভোগ করবেন। সেখানে আপনার শনির 7.5 চলুক বা মঙ্গলের ভৌমদোষ চলুক, যত রকম দোষ আছে চলুক, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। কারণ কি, আপনি সেই সময়টা, অর্থাৎ যে মহাদশাপতি সে বলেই দিয়েছে যে আমি যখন আসবো তোমাকে এই দেবো, আর আপনাকে দেবে, আপনাকে নিতে হবে। যখন অন্তর্দশাপতি সাপোর্ট করবে তখন আপনি আরও ভালো, যখন অন্তর্দশাপতি সাপোর্ট করবে না তখন আপনি একটু কম পাবেন, বাট পাবেন, আপনি পেতে আপনাকে বাধ্য। একটা যে কোনো একটা দশাতে ধরুন অষ্টমকে নির্দেশ করছে, অর্থাৎ অষ্টমের ফল দেবে, অষ্টম ঘর, লগ্ন থেকে অষ্টম ঘরের ফল দেবে। এবারে সেইখানে দেখা যাচ্ছে যে অষ্টমের সাথে যদি দ্বাদশের কানেকশন হয় তাহলে আপনার কিন্তু ক্ষতি, অর্থাৎ লটারি বা স্পেকুলেশন বা যে কোনো জায়গায় ফাটকা খেলতে গেলেই লোকসান। আবার যদি একাদশের সাথে কানেকশন হয়ে যায়, অর্থাৎ অষ্টমের সাথে যদি একাদশ যুক্ত হয়ে যায়, লটারি থেকে পয়সা পাবেন, সব জায়গায় পয়সা পাবেন, ফাটকা খেললেই পয়সা আসবে। অর্থাৎ এমন একটা সিস্টেম আমাদের এই 12টা ঘরে, একটু ঘর এদিক ওদিক হলেই আপনার ভাগ্য কিন্তু পাল্টে যাবে। এবং দশা এবং অন্তর্দশা আপনার জীবনে বা আমার জীবনে বা আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে রয়েছে। এদেরকে অস্বীকার করলে হবে না। কারণ কি, আবার বলি, দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ। প্রত্যেকের জীবনে তাদের ফল লিখিত হয়ে রয়েছে, শুধু আমাদের বহন করে বেড়াতে হবে। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।